স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী এখন শুধুই হতাশা। আফগানদের বিপক্ষে টানা 2 ওয়ানডে ম্যাচ হেরে সিরিজ খোয়ানো, প্রথমবারের মতো টানা 3টা ওডিআই সিরিজ হারা, তাও এমন একটা ফরম্যাটে যেটা এই কদিন আগেও বাংলাদেশের ছিল গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধানে ভর্তি। এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? সিরিজ খোয়ানোর পর শেষ ম্যাচের আগে টাইগারদের করণীয়ই বাকি। আবুধাবিতে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন নাহিয়ান বিন জসিম। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংযুক্ত আরব আমিরাতের জাবেল জাইস নামক একটা জায়গা, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উপরে, অনেক উপরে এই মুহূর্তে আছি। এবং আমার পেছনে যেই পাহাড়গুলো দেখছেন, এক একটা পাহাড় যেন দানবের মতো বিশাল উঁচু। এবং এই জায়গাটায় এসে এই পাহাড়গুলো দেখে একটা কথাই কিন্তু মনে হচ্ছে, বাংলাদেশ দল ঠিক এরকম পাহাড় সমান হতাশায় চাপা পড়েছে। এবং এই পাহাড়গুলো যদি আপনারা দেখেন, পাহাড়গুলো কিন্তু একদম নির্জীব, কোনো ধরনের প্রাণ নেই, ঘাস নেই, ন্যাড়া পাথরের পাহাড়। ঠিক বাংলাদেশের হতাশাগুলো কিন্তু এরকম হয়ে গেছে, একদম মরে কাঠ হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশকে যদি আসলে ভালো কিছু করতে হয়, সেটা হচ্ছে শেষ ম্যাচটাতে একটা জয় নিয়ে ফিরতে হবে, অর্থাৎ সান্ত্বনার জয়। সেটা সামনে যেহেতু ঘরে ফেরার পর, দেশে ফেরার পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে, সো শেষ ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে সেটা সান্ত্বনার হবে, এর বাইরে আর কোনো কিছু নয়। বাট বাংলাদেশ যেমনটা খেলছে, যেটা বলছিলাম এত উপরে আছি, ঠিক এত উপরে থেকে মনে হচ্ছে একদম নিচুতেই কিন্তু বাংলাদেশের আত্মবিশ্বাসটা এই মুহূর্তে পড়ে আছে। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে উত্তরণ করবে বা কিভাবে আসলে উতরাবে, সেটাই সবচেয়ে রহস্যের বিষয়। বাংলাদেশ সেকেন্ড ওডিআইতে ঠিক যেভাবে খেলেছে, তারপর কিন্তু তাদেরকে নিয়ে আসলে খুব বড় কোনো আশা করা যাচ্ছে না, স্পেশালি ব্যাটিং ডিপার্টমেন্টটা। ব্যাটিং আগের ম্যাচে আমরা, অর্থাৎ প্রথম ওডিআইতে দেখেছিলাম 58% ডট বল, তারপরেরটায় দেখলাম 68% ডট বল, অর্থাৎ বাংলাদেশ 28 ওভার 3 বল খেলতে পেরেছে এবং সেখানে 171টা বল, সেখানে 115টা বল তাদেরকে ডট দিতে হয়েছে। কি বিচ্ছিরি অবস্থা, কি জঘন্য অবস্থা, কি হতশ্রী পারফরমেন্স। আত্মবিশ্বাসের কোন জায়গাটায় থাকলে বাংলাদেশ এত বাজে ব্যাটিং করে? জাকের আলী অনিক 43 বলে 18 রান করেছেন। জয়ের ক্ষুধা, জয়ের নিবেদন কোনো কিছুই কি ছিল আসলে তার ইনিংসে কিংবা বাকিদের ইনিংসে? যে ম্যাচটা আসলে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ বাঁচানোর জন্য, সেই ম্যাচটায় যখন বাংলাদেশ এই ধরনের পারফরমেন্স করে, তখন কিন্তু হতাশাটা অনেক বেশি কাজ করার কথা। এবং আজকের দিনটা যেহেতু বাংলাদেশের বিশ্রাম, টিম হোটেলে বসে বাংলাদেশ খুব সম্ভবত হতাশায় মুষড়ে পড়ারই কথা। কি নিয়ে আসলে আলোচনা করছে, কোন জায়গাটায় উন্নতি করবে আমি জানি না। গতকাল মুস্তাক আহমেদ তিনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ব্যাটাররা রাশিদ খানকে খেলে, রাশিদ খানের বল খেলে না, অর্থাৎ তাদেরকে মনের বাঘেই খেয়ে ফেলছে, বনের বাঘে না। সো এই জায়গাটায় বাংলাদেশকে উন্নতি করতে হবে। এই জায়গা থেকে বের হতে না পারলে আমার কাছে মনে হয় থার্ড যে ওডিআইটা, সেখানেও বাংলাদেশ হতাশ হবে এবং হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ নিয়ে বাংলাদেশ হয়তোবা দেশে ফেরত যাবে। সেটা নিশ্চয়ই কেউ চায় না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে একটা জয় আপাতত বাংলাদেশকে কিছুটা হলেও কিন্তু আত্মবিশ্বাসী করতে পারে। হতাশার বৃত্ত থেকে ব্যাটসম্যানরা যদি বের হতে পারে, তাহলে হয়তোবা শেষ ম্যাচটায় সান্ত্বনার জয়টা দেখা দিবে। বাংলাদেশের যেহেতু বিশ্রাম এবং ম্যাচের আগের দিন অর্থাৎ আগামীকাল প্র্যাকটিস করবে, নিশ্চয়ই এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করবে। ছোট ছোট বিষয়গুলো কেন যেন আসলে বড় হয়ে যাচ্ছে। ম্যাচে গিয়ে 190 রান যখন বাংলাদেশ তাড়া করে জিততে পারে না, তখন কিন্তু ইন্ডিকেট করে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে গেছে। এই সময়টা 2025 সালে এসে বাংলাদেশ কেন যেন মনে হচ্ছে সেই ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আগে যে ধরনের ক্রিকেট খেলতো, অনেকটা প্রস্তর যুগের ক্রিকেট, সেই ধরনের ক্রিকেটটাই খেলছে। নাহিয়ান বিন জসিম, 71, সংযুক্ত আরব আমিরাত। দিন যাচ্ছে, দুনিয়া বদলাচ্ছে, সেই সাথে পাল্টে যাচ্ছে ক্রিকেট। দিনে দিনে ওয়ানডের সংখ্যাও কমছে, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এমনকি এই ফরম্যাটে বিশ্বকাপের বছরেও এফটিপিতে থাকছে বড় সংখ্যা টি20। মাঝখানের গ্যাপেই কি ওয়ানডে খেলার সব হিসেব নিকেশ এলোমেলো হয়ে যাচ্ছে টাইগারদের? সামনে আসলে কি অপেক্ষা করছে মেহেদী হাসান মিরাজদের জন্য? রিপোর্টে বিস্তারিত।
মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ছিলেন অন্যতম ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। তখন থেকেই বাংলার নেক্সট সাকিব আল হাসান তাকে ভাবাই হতো। সময়ের সাথে সাথে ঠিক অতটাও বড় বটগাছ হয়ে না উঠলেও যে কোনো পজিশনে তাকে ঠিকই কাজে লাগানো হয়। কিন্তু ওয়ানডে দলটার দায়িত্ব কাঁধে চাপার পর থেকেই যেন দুঃস্বপ্নের শুরু। দল জিতছে না, তাই ব্যক্তিগত পারফরমেন্সে চোখ দেওয়ার সুযোগই নাই। কিন্তু দায়টা একা মিরাজই বা কেন নেবেন? তিনি সুযোগটাই বা পেলেন কতটা? এবছরের জুনে ক্যাপ্টেন হলেন, সেই আর্মব্যান্ড পরে এ নিয়ে কেবল 2 নম্বর বাইলেটারাল ওয়ানডে সিরিজ খেলছেন। বছর শেষ হওয়ার পথে, তবে 2025 সালে বাংলাদেশও এ নিয়ে নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটা খেলছে। আগের বছরও কেটেছে এমনই। পুরো এক বছরে মাত্র 3টা বাইলেটারাল সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। 2023 সালটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের বছর। প্রস্তুতি স্বার্থে ক্রিকেট দুনিয়ার বিগ ফিশরাও টাইগারদের সাথে এই ফরম্যাটের সিরিজ খেলতে ছিল এক পায়ে খাড়া। নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে তাই হয়েছে 2টো করে সিরিজ, খেলেছে ইংল্যান্ডও। দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের আরেকটু পেছনের হিসেব করা যাক। 2022 সালেও সংখ্যাটা বেশ ভালোই ছিল। বাংলাদেশের সাথে সিরিজ খেলেছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা আর আফগানিস্তান। সব মিলিয়ে সোনাই সোহাগা এফটিপি। তার আগের বছরও 4টা আলাদা দেশের সাথে বাইলেটারাল ওডিআই সিরিজ খেলেছে টাইগাররা। এবার এক নজরে প্যারালালি বাংলাদেশের টি-20 সিরিজের সংখ্যায় চোখ বোলালে অনেক কিছুই হয়ে যাবে পরিষ্কার। হোম, অ্যাওয়ে আর নিউট্রাল ভেন্যু মিলিয়ে এবছর এই ফরম্যাটে অলরেডি 6টা সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে আবার 2বার। 2024 সালেও 5টা সিরিজ, আর তার আগে ওয়ানডে বিশ্বকাপের বছরেও 4টা টি-20 সিরিজ খেলেছে লিটন তামিমরা। সেখানে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মতো জায়ান্টরাও আছে। এসবই কেবল বাইলেটারাল সিরিজের হিসেব। এর বাইরে 2023 থেকে 25 এই টাইম স্প্যানে এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং টি-20 ওয়ার্ল্ড কাপ মিলিয়ে আরও 16টা ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই বিপুল টি-20-র চাপে যেন চিড়ে চ্যাপ্টার টাইগারদের ওয়ানডে। তার উপর গড়ে তোলা সম্ভব হয়নি সাদা বলের ফরম্যাটে 2টো আলাদা দল। গ্যাপ বুঝে একদিনের ম্যাচ খেলতে নামার এই ট্রেন্ডের সাথে কি ঠিকঠাক মানিয়ে নিতে পারছে মেহেদী মিরাজরা? হচ্ছে তো ঠিকঠাক মুড সুইং। ওয়ানডে ম্যাচের ফলাফল কি বলছে? খালিদ জামিল, 71। প্রথম জয়, তারপর টানা 2 ম্যাচে হার। আইসিসি নারী বিশ্বকাপ শুরুতে পাওয়া ছন্দ এখন যেন হারিয়ে খুঁজছে বাংলাদেশ। এবার টাইগার্সদের সামনে চ্যালেঞ্জ হয়ে আসছে সাউথ আফ্রিকা। সেমিফাইনালের রেসে টিকে থাকতে হলে সোমবার প্রোটিয়া নারীদের বিপক্ষে জয় ভীষণ দরকার বাঘিনীদের। ভারতের বিশাখাপত্তমে ম্যাচ শুরু দুপুর 3:30টায়। পার্থ বণিকের রিপোর্ট। আইসিসি নারী বিশ্বকাপে শুরুটা হয়েছিল রঙিন, আর এরপর সেই রং হয়েছে মলিন। পরপর 2 ম্যাচে হার। তারপরেও অনুশীলনে একটুও মনোযোগ হারায়নি বাংলাদেশ, কারণ পেছনে রই লেখাটা উইল টু উইন। হ্যাঁ, বাংলাদেশ নারী দলের জেতার ইচ্ছা এখনো প্রবল। সোমবারের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে জ্যোতিরা। কলম্বো, গুয়াহাটির পর এবার বাংলাদেশের মিশন বিশাখাপত্তনম। চলতি বিশ্বকাপে 3 ম্যাচের 2টা এরই মধ্যে জিতেছে সাউথ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের হাতে ধরা দিয়েছে কেবল পাকিস্তানের বিপক্ষে জয়। তবে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা বলেই এবার দ্বিতীয় জয়ের দিকে ফোকাস বাঘিনীদের। কেননা এই দলটার বিপক্ষে অতীতে 3 ম্যাচে জয়ের রেকর্ড আছে মারুফা ফাহিমাদের, যদিও এই 3 জয়ের বিপক্ষে হার 18 ম্যাচে। এবারের বিশ্বকাপটা এক কথায় ডিজাস্টার দিয়ে শুরু করেছিল প্রোটিয়া নারী দল। ইংল্যান্ডের বিপক্ষে 69 রানে অল আউট হয়ে 10 উইকেটের হারে লজ্জা পায় দলটি। অবশ্য সেটাকে অ্যাক্সিডেন্টই মানতে চাইবেন সাউথ আফ্রিকা ক্যাপ্টেন লরা উলভার্ট, কেননা পরের 2 ম্যাচেই তারা নিউজিল্যান্ড আর ভারতের মতো শক্তিশালী 2 দলকে হারিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এভাবে ঘুরে দাঁড়াতে পারবে? এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের স্ট্রং সাইড বোলিং। 3 ম্যাচে টাইগ্রেস বোলাররা নিয়েছে 25 উইকেট। অন্যদিকে সাউথ আফ্রিকার স্ট্রং পয়েন্ট তাদের ব্যাটিং। ইংল্যান্ড ম্যাচ বাদ দিলে বাকি দুটোতেই তারা 200 ক্রস করেছে। এর মধ্যে তাসমিন ব্রিটস নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। বিশাখাপত্তনমে প্রোটিয়াদের চ্যালেঞ্জ জানাতে হলে ব্যাটিংয়ে কামব্যাক করতে হবে বাংলাদেশকে, আর মেইন রোলটা প্লে করতে হবে টপ অর্ডারে থাকা ঝিলিক, সুপ্তা, জ্যোতি, শোভানা মোস্তারিদের।
এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাগলটা এই মুহূর্তে করছেন ক্যাপ্টেন খোদ নিজে। 3 ম্যাচ খেলে তার রানের খাতায় কেবলই 27 রান। ডাকও আছে ইংল্যান্ডের বিপক্ষে। তাই সাউথ আফ্রিকাই হতে পারে জ্যোতির ফেরার সবচেয়ে ভালো সুযোগ। 2017 থেকে নিয়মিত সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছেন, আছে একটি 50ও। সেমিফাইনালের আশা টিকে রাখতে হলে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য। আর সেটা তখনই সম্ভব যখন 3 ডিপার্টমেন্টেই প্রোটিয়াদের আউটপ্লে করবে বাংলাদেশ। 2 দলের ম্যাচ শুরু সোমবার দুপুর 3:30টায়। পার্থ বণিক, 71। এনসিএল টি-20 শিরোপা টানা দ্বিতীয়বার গেল রংপুরের ঘরে। ফাইনাল ফাইটে ওরা হারিয়েছে খুলনা বিভাগকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে খুলনা করতে পারে 8 উইকেটে 136 রান। 137 রানের লক্ষ্যটা আকবর আলীর রংপুর পেরিয়েছে 3 ওভার ও 8 উইকেট হাতে রেখেই। প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে খুলনা। 2 ওপেনারকে ওরা হারায় দলীয় 19 রানে। সেখান থেকে ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের 32 বলে 44 আর শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর 13 বলে 24 রানের সুবাদে 8 উইকেটে 124-এ পৌঁছায় তারা। মামুলি টার্গেট তাড়া করতে নেমে তেমন কোনো বিপাকে পড়তে হয়নি রংপুরকে। জাহিদ জাভেদ 27 আর 46 রান করেন ওপেনার নাসির হোসেন। 40 রান আসে আবু হাশিমের ব্যাট থেকে। 32 বল খেলে অপরাজিত থাকে তিনি। আর তার সাথে নট আউট 19 রানের ইনিংস খেলে ম্যাচ শেষ করে আসেন নাইম ইসলাম। 8 উইকেটের সাথে রংপুরের হাতে ছিল 3টা ওভারও। বাংলাদেশকে ভয় নাকি অবহেলা কোনটা করছে হংকং চায়না? অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়া ফুটবলারদের প্র্যাকটিস করতে হয়েছে জাতা মাঠে। আধুনিক সব সুযোগ সুবিধা থাকতেও কেন এমন বঞ্চনার শিকার হামজা সৌমিত্রা? যদিও এসব নিয়ে ভাবছে না ফুটবলাররা। বৃহস্পতিবার ওদের মাটিতে ওদেরকেই উড়িয়ে দিয়ে দাঁত ভাঙা জবাব দিতে চায় বাংলা। হংকং চায়না থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। সিংহি স্পোর্টস গ্রাউন্ড। একটু আগে এই মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্র্যাকটিস করে গিয়েছে। প্রথম দিনের তুলনায় তারা কিছুটা সন্তুষ্ট, তবে পুরোপুরি নয়। সন্তুষ্ট তো হতে পারেননি ম্যাচ কমিশনার নিজেই, কারণ তিনি এসে প্রশ্ন করেছেন স্বয়ং বাংলাদেশের টিম ম্যানেজারকে যে কেন হামজা জামালদের এই মাঠে প্র্যাকটিস করতে দেওয়া হলো। উনি এসে যেটা বললো যে এই মাঠের তো আসলে প্র্যাকটিসের মতন অবস্থা নাই, হয়তো দেখতে গ্রিন দেখা যাচ্ছে কিন্তু যে ঘাস আর এইগুলো এখন ফুটবলে চলে না। জিনিসটা যে আমাদের ফেস করতে হবে, সো ওই মেন্টালিটি নিয়ে আমরা আসি। কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমার যে মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম। ওরা যে ভয় পাচ্ছে এটাতে একটু কিন্তু আনন্দ আছে। এই আনন্দটা হলো যে যাই হোক তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। হামজা চৌধুরী আসার পর, বিশেষ করে যদি বলা হয় 9 অক্টোবরের ম্যাচের পর থেকে হংকং চায়না বুঝে গেছে বাংলাদেশকে তারা যতটুকু দুর্বল মনে করেছিল তারা ততটুকু দুর্বল নয়। সবচেয়ে বড় ব্যাপার, 3-1 পিছিয়ে থেকে যখন বাংলাদেশ 3-3 সমতায় ফেরে খুব অল্প সময়ের মধ্যে, তখনই বুঝতে বাকি থাকে না এই দলটার পরিবর্তন এসেছে। তাই হংকং চায়না কেন চাপে থাকবে না, কারণ ঘরের মাটিতে তাদের খেলা, একই সাথে 50,000 দর্শকের তো আলাদা একটা চাপ থাকেই। তাই কিছুটা যেন রিল্যাক্স এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল দল। তারা এখনো জয়ের দিকে তাকিয়ে রয়েছে, প্রতিশোধ নেয়ার দিকে মুখিয়ে রয়েছে। 3-1 ডাউনে 3-3 করেছিল এবং তারাই ম্যাচটা আবার হেরেছে। তো তাদের উপরে আমার এই হলো যে ভরসা তোমাদের উপরে সব তাকিয়ে আছে, তোমরাই ম্যাচ উইন করে এখান থেকে নিয়ে যাবে। হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। সো ইনশাল্লাহ আমরা অবশ্যই ম্যাচটা জিততে যাবো।